আচ্ছা, আমার স্ক্রিনটা দেখি সবাই। প্রথমে আমাকে জানতে হবে যে সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়। আমরা কম্পিউটারে অনেকভাবে সফটওয়্যার ওপেন করতে পারি। প্রথমত আমরা সার্চ বারে এসে এখানে সার্চ করতে পারি ইলাস্ট্রেটর। সার্চ করলে এখানে দেখতে পারবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা এখানে লেফট ক্লিক করে ওপেন করতে পারি, আবার রাইট ক্লিক করেও ওপেন করতে পারি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সফটওয়্যারটা একটু ভারী, প্রত্যেক কম্পিউটারে একটু সময় লাগবে চালু হতে। সফটওয়্যারের ইন্টারফেস এই রকম, একদম খুবই বেসিক এবং সিম্পল। আমরা খুব সহজে এটা শিখতে পারবো এবং নানা রকম কাজ করতে পারবো। আমরা সফটওয়্যারটা চালু করছি কোথায় থেকে? সার্চ বারে গিয়ে। কোথায় থেকে স্যার? সার্চ বারে গিয়ে। আমরা আবার কি করতে পারি, এই যে একটা বাটন, এটাকে বলি আমরা স্টার্ট বাটন বা মেনু বাটন। এখানে প্রেস করে, আমার এটা উইন্ডোজ 11 এই জন্য এখানে অল লেখা আসছে, বা কারো কম্পিউটারে এখানে অল অ্যাপস লেখা আসতে পারে। আমি ক্লিক করলেই বা কারো কম্পিউটারে সরাসরি এরকমও চলে আসতে পারে। যাদের উইন্ডোজ 10 তাদের এই বাম পাশে এই লিস্ট আকারে আসবে। এখান থেকে আমরা খুঁজে নিব কোথায় আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। শুরু থেকে নিচের দিকে আসলে আমরা পাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা একইভাবে ওপেন হবে। যেহেতু আমাদের সফটওয়্যার ওপেন আছে, এখানে ওপেন অবস্থায় দেখাচ্ছে। আবার আমরা আরেকভাবে সফটওয়্যারকে ওপেন করতে পারি। কারো কারো কম্পিউটারে এইরকম ভাবে আইকন থাকে বাম পাশে। এই যে আইকন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে নাম লেখা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইটাতে ডাবল ক্লিক করলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটাকে ওপেন করতে পারি। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে একদম সিম্পল এরকম দেখা যাবে। এখানে প্রথমেই আছে নিউ ফাইল এবং ওপেন, তারপরে দেখতে পাচ্ছি হোম এবং ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। এখানে কিছু বেসিক প্রি ইনস্টল কিছু সাইজ দেখতে পাচ্ছি এবং এখানে রিসেন্ট কিছু আমরা ফাইল দেখতে পাচ্ছি, যেগুলো আমরা পূর্বে কাজ করে রেখেছি, এরকম কিছু রিসেন্ট ফাইল। এখানে প্রথমেই যদি দেখে ফেলি আমরা নিউ ফাইল এবং ওপেন ফাইল। নিউ ফাইলের কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা। আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করার জন্য নিউ ফাইলে ক্লিক করব এবং তারপরে আমরা আমাদের প্রয়োজন মতো একটা সাইজ দিয়ে আর্টবোর্ড নিব, নিয়ে আমাদের ডিজাইন শুরু করব। ওপেনের কাজ হচ্ছে পূর্বের কোনো কাজ যদি আমরা ওপেন করে সেটাকে নতুন করে এডিট করতে চাই বা রিডিজাইন করতে চাই, তখন আমরা ওপেনে যাব। তো আমরা প্রথমেই দেখে ফেলি ওপেনে ক্লিক করলাম। এখানে এসে আমরা একটু যদি খুঁজে দেখি যে কোনো ইলাস্ট্রেটর ফাইল আছে কিনা। এখানে একটা দেখতে পাচ্ছি বিজনেস কার্ড ডিজাইন ক্লাস DB16 AI লেখা আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা 4.60 MB ফাইল, মানে 4 MB একটা ফাইল ওপেন করলাম। এখন ওই ফাইলটার মধ্যে যে জিনিসগুলো আছে আমাকে ওপেন হয়ে দেখাচ্ছে। বিজনেস কার্ড, আমি চাইলে এটাকে নতুন করে রিডিজাইন করতে পারি, যে কোনো কাজ আমি চাইলে এখানে করতে পারি। দেখতে পাচ্ছি সবাই? আমরা চাইলে এটাকে আবার রিডিজাইন করতে পারি। আবার কি করতে পারি, আমরা এটাকে কেটেও দিতে পারি। কেটে দেওয়ার সময় আমাকে বলতেছে আপনি তো এটাকে কিছু চেঞ্জ করছেন, এটাকে কি সেভ করবেন নাকি সেভ করবেন না। আমি যদি ইয়েস দেই তাহলে সেটা সেভ হবে, যদি নো দেই সেটা সেভ হবে না। আমি নো দিয়ে দিলাম, যে আমি জাস্ট এমনি ওপেন করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখানো শেষ, কেটে দিয়েছি। মাউসে ক্লিক করবেন না। আমার স্ক্রিনটা দেখেন, আমি যখন সুযোগ দিব সবাই কাজ করতে পারবেন। নিউ ফাইল,
এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডিজাইন সফটওয়্যার শেখার ক্ষেত্রে। আপনাকে আগে এই জিনিসটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। আমরা কোথায় আসছি স্যার? নিউ ফাইল। নিউ ফাইলে আসার পরে প্রথমে আমরা দেখতে পারবো এখানে টাইটেল। এখানে আমরা যেই ফাইলটা তৈরি করব তার একটা নাম দিয়ে দিতে পারি। এখানে দিয়ে দিতে পারি আমরা CLASS ক্লাস 1। তারপরে আছে ওয়াইড এবং হাইট। ওয়াইড আর হাইটের কাজটা কি? ওয়াইড মানে লেফট থেকে রাইট যেই দাগগুলো বা যেই লম্বা জিনিসগুলো এগুলোকে আমরা বলি ওয়াইড। এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনের লেফট থেকে রাইট পাশ এটাকে বলি আমরা ওয়াইড। যে পাতালি কতটুকু সাইজ নিতে চাই আমরা এখানে আমরা দিয়ে দিতে পারি। হাইট বলতে লম্বা, লম্বা কতটুকু আমরা মাপ নিতে চাই এটা হচ্ছে হাইট। এইটাকে বলি আমরা ইউনিট। কি বলি স্যার? এই সবাইকে বলি আমরা ইউনিট, কারণ এটাকে মেজার করা যায়। পিক্সেল, পয়েন্টস, পিকাস, ইঞ্চি, ফিট, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এইগুলো সব একটা মেজারিং যে ইঞ্চি টেপ আছে আমরা সবাই চিনি না, যেগুলো দিয়ে মেজার করা যায় এটা কতটুকু লম্বা কতটুকু প্রস্থ, আমরা এরকম ইউনিট নিতে পারি। তো আমরা শুরুতে যেহেতু আমরা বিগিনার ডিজাইন শিখতেছি আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব। কি দিব স্যার? ইঞ্চি। তারপরে আমরা ওয়াইডে এসে এখানে দিব, সিলেক্ট করছি আগে, প্রথমে কিভাবে সিলেক্ট করছি এখানে ক্লিক করে ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পরে কিবোর্ডে আমরা 1010 লিখে দিলাম, নিচেরটাও ক্লিক করে 1010 লিখে দিলাম। তাহলে 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল টাইপের আর্টবোর্ড আমরা নিতে যাচ্ছি। এখনো নেইনি তাই না? তারপরে একটা জিনিস দেখতে পারবো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন সম্পর্কে আমরা অনেকেই ধারণা আছে যে পেজটাকে লম্বা করা বা পাতালি করা মানে ঘোরানোর জন্য। ওরিয়েন্টেশন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আমরা যেটাই দিই না কেন লম্বা থাকলে পেজটা লম্বা থাকবে, পাতালি দিলে পেজটা ঘুরে যাবে। আর্টবোর্ড এখানে আছে 1, এখানে দুইটা বাটন আছে, সবাই কি দেখতে পাচ্ছি? এই যে দুইটা বাটন উপরেরটা নিচেরটা, আমরা যেটাতে ক্লিক করব এখানে যতবার উপরে ক্লিক করছি এখানে আর্টবোর্ডের সংখ্যা বাড়তেছে, আবার এখানে নিচে ক্লিক করলে আর্টবোর্ডের সংখ্যা কমছে। আবার আমি এখানে সিলেক্ট করে লিখে দিতে পারি 2 বা 3 বা 4। আমি কাটতেছি কি দিয়ে? ব্যাক স্পেস দিয়ে। এখানে মাউসটা রেখে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে 2 দিয়ে দিলাম। এখানে যদি 1 থাকে তাহলে কি হয় দেখি। 1 থাকলে এই যে আমার কাজের জায়গা বা আর্টবোর্ড এটা একটা আসছে তাই না? একইভাবে আমরা যদি এখানে 2 দিয়ে দেই দুইটা আসছে। একইভাবে আমরা যদি এখানে 4 দিয়ে দেই তাহলে এই একই সাইজের আর্টবোর্ড 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি একই সাইজের আর্টবোর্ড কয়টা আসছে স্যার? 4টা চলে আসছে। এতটুকু কি বুঝতে পারছি? বুঝতে পারছি। এখানে আসছে তারপরে ব্লিড সম্পর্কে আমরা কিছুদিন পরে শিখব, কারণ এটা খুব একটা জটিল জিনিস, এটা বুঝতে হবে যখন আমরা ডিজাইন করব তখন কি আমরা ব্লিড সম্পর্কে ধারণা নিব। এখন সহজ ভাষায় এখন আছে সবাই 0 0 0, আমরা যদি এই যে একটা বাটন এখানে বা এখানে একটা ক্লিক করলে সবার 0.125 ব্লিড হয়ে যাবে। যদি ব্লিড না থাকে কেমন দেখা যায়? এখানে চারপাশে কি কোনো রেড মার্ক দাগ দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। যদি আমরা ব্লিড দেই একবার ক্লিক করি সবার 0.125 ব্লিড আসছে, ক্রিয়েট করি, চারপাশে একটা দাগ দেখা যাচ্ছে তাই না? এই দাগটা বা লাল যে মার্কটা এটাকে বলি আমরা ব্লিড লাইন। এটার কাজ হচ্ছে আমরা ডিজাইন যখন করব এই ব্লিড থেকে শুরু করব। বুঝতে পারছি? এখন আমরা শেখার জন্য এইগুলো প্রয়োজন না, এগুলো আমরা পরে আবার শিখব। আমরা ছিলাম এই জায়গাতে।
আর একটু নিচে আসলেই দেখতে পারবো এরকম থাকতে পারে অনেক সময়। আমরা অ্যাডভান্সে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পারবো কালার মোড। আমরা ডিজাইনার হিসেবে নিজেকে যে কোনো জায়গায় দাবি করলে প্রথমে একটা কোশ্চেন চলে আসবে যে কালার মোড কয়টা আপনি কি জানেন? তখন অবশ্যই আপনাকে জানতে হবে। কিছু এমসিকিউ আমি তৈরি করে রাখছি আপনাদের জন্য, ওই এমসিকিউ গুলো পড়লেই এই বেসিক কিছু কোশ্চেনের খুব সহজেই সলিউশন করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার মোড কয়টা? দুইটা। কয়টা কালার মোড স্যার? দুইটা। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান বা যে কোনো ভাইবা যদি দিতে যান কোনো সময়, এই কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার মোড কয়টা, অ্যাডোবি ফটোশপে কালার মোড কি কি আছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার মোড কি কি স্যার? RGB কালার, CMYK কালার। আমরা কোন কালারের ডিজাইন শুরু করব? CMYK। এখন কোন কালারের কাজটা কি আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। RGB এটার একটা ফুল ফর্ম আছে, রেড, গ্রিন, ব্লু। আমরা যে কোনো ডিজাইন যদি সেটা মোবাইল স্ক্রিন বা ইলেকট্রিক্যাল কোনো ডিভাইসের মাধ্যমে শুধু দেখা হবে, হতে পারে সেটা ইউটিউবে, ফেসবুকে বা মনিটরে, যেটাকে প্রিন্ট করা হবে না, শুধু ডিজাইন করতেছি ডিজিটাল ডিভাইসে দেখার জন্য, সেই ডিজাইনগুলো আমরা RGB কালার মোডে ডিজাইন করব। কোন মোডে স্যার? RGB। কারণ আমাদের মোবাইল স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের স্ক্রিনগুলো তিনটা কালারে কালার প্রোভাইড করে, বুঝছি? CMYK এর একটা ফুল ফর্ম আছে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। কেতে শুধু ব্ল্যাক না, কি ব্ল্যাক, ডিপেস্ট ব্ল্যাক। তো এই চারটা কালারের সমন্বয়ে আমরা প্রিন্ট মিডিয়াতে বা প্রিন্ট প্রেসে বা প্রিন্টারে এই চারটা কালারের সমন্বয়ে প্রিন্ট হয়। যদি আমরা এরকম ডিজাইন করি যে ডিজাইনটা প্রিন্ট হবে, হতে পারে সেটা একটা ব্যানার, হতে পারে সেটা একটা বিজনেস কার্ড, বা হতে পারে এটা একটা পেপারে প্রিন্ট করে বের করবেন কাগজের মধ্যে, তখন আমরা কোন কালার মোড সিলেক্ট করব? CMYK। দুইটা কি ডিফারেন্স বুঝতে পারছি? যদি কোনো ডিজাইন প্রিন্ট করার জন্য করি আমরা CMYK, কোনো ডিজাইন শুধু জাস্ট মোবাইল বা ইন্টারনেটে দেখব বা ইলেকট্রিক্যাল বা ডিজিটাল ডিভাইসে দেখব, সেই ডিজাইনটা করব আমরা RGB মোডে। PPI এর একটা ফুল ফর্ম আছে, পিক্সেল পার ইঞ্চি। 1 ইঞ্চিতে কত পিক্সেল, তাই না? আমরা অনেক ছবি দেখে থাকি যে ছবিগুলো জুম করলে অনেক জুম হয় কিন্তু ফাটে না, কিছু ছবি আছে অল্প একটু জুম করলে ফেটে যায়, তাই না? কারণ তার রেগুলেশন কম ছবিতে। আমাদের ডিজাইনটা ভিক্টর ডিজাইন। ভিক্টর মানে কি, যতটুক ডিজাইন থাকবে 100% যতখানি কি জুম করেন না কেন কোনো অংশ ফাটবে না। এই জন্যই আমরা যে কোনো ডিজাইন ইলাস্ট্রেটর সফটওয়্যারে তৈরি করে থাকি, যাতে আমরা প্রিন্ট করলে কোনো অংশ ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায়, একদম ক্লিয়ার থাকে। তো আমরা PPI যত বেশি দিব আমাদের ডিজাইনের ওয়েট বাড়বে, মানে ওজন বাড়বে। PPI যত কম থাকবে আমাদের ডিজাইনের ওয়েট কমবে। ওয়েট কমবে বলতে আপনার কাছে একটা গ্লাস আছে, গ্লাসে যদি আপনি বেশি পানি দেন তাহলে কি হবে? পানির ওজন বাড়বে না স্যার? যদি একই গ্লাসে পানি কম দেন তাহলে পানির ওজন কমবে না? সেম ভাবে আমরা PPI যত বেশি দিব তাহলে 1 ইঞ্চিতে পিক্সেল বাড়বে না অনেক বেশি? তাহলে অবশ্যই আপনার ডিজাইনের ওজন বাড়বে। যত আমরা পিক্সেল কম দিয়ে ডিজাইন করব অবশ্যই আপনার ডিজাইনটা একটু লাইট ওয়েট হবে। আমাদের কম্পিউটার অনুযায়ী আমরা এমনভাবে ডিজাইনটা করব যাতে আমাদের সফটওয়্যার ল্যাগ না করে, আমরা ইজিলি যাতে ডিজাইন করতে পারি। এই জন্য আমরা মিডিয়াম রেখে কাজ শুরু করব। যখন আপনারা কোনো বায়ারের কাজ করবেন তখন অবশ্যই হাই রেখে ডিজাইন করতে হবে, 300 PPI। যেহেতু আমরা এখন শিখতেছি আমরা 72 PPIও শুরু করতে পারি বা 115 দিয়েও ডিজাইন করতে পারি। তো আমি 72 PPI রাখতেছি, ঠিক আছে স্যার? এখানে আর কোনো কিছু দেখতে হবে না, এতটুক জানলেই আমরা
ডিজাইন শুরু করতে পারবো। তাহলে এখানে এর নাম দিয়ে দেই 01, বাকিগুলো তো দেখেই ফেলছি, ক্রিয়েট চলে আসছে। একই জিনিস কি আমি আরেকবার দেখাবো? সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে আমি একটা আর্টবোর্ড নিয়েছিলাম, এটাকে বলি আমরা আর্টবোর্ড, যেখানে আমরা ডিজাইন করি। এটাকে আমরা জুম আউট করছি, জুম ইন করছি। জুম আউট করে কত দূর থেকে দেখতে পারি দেখেন। এই আর্টবোর্ডটা 10 ইঞ্চি, 10 ইঞ্চি আর্টবোর্ডকে আমরা কত দূর থেকে দেখছি। আমরা সবাই নিজেদের হাইট তো জানি, তাই না? 5 ফিট 5 ইঞ্চি, তারপরে কি 10 ফিট 10 ইঞ্চি, হ্যাঁ এরকম অনেক সাইজ আমরা জানি, তাই না? যে একটা টেবিল কিনতে গেলে কয় ফিট কয় ইঞ্চি কয় ইঞ্চি, এইরকম আমরা যে কোনো মাপ আমরা সহজেই কাছ থেকেও দেখতে পারি, দূর থেকেও দেখতে পারি। আমি যে স্ক্রিনটাকে জুম ইন এবং জুম আউট করছি, কিবোর্ডে অল্ট বাটন প্রেস করে চাপ দিয়ে ধরে রেখে মাউসের স্ক্রল হুইল যখন সামনে বা পিছে ঘোরাচ্ছি, তখন আমার স্ক্রিনটা জুম ইন বা জুম আউট হচ্ছে। আবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্লাস এবং মাইনাসে ক্লিক করলেও জুম ইন জুম আউট করতে পারি। মনে থাকবে সবার? অল্ট আর মাউসের স্ক্রল হুইল জুম ইন জুম আউট, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। আমি আমার এই স্ক্রিনটাকে বা আমার আর্টবোর্ডটাকে বামে ডানে উপরে নিচে সরাতে পারি কিভাবে? স্পেস বার চাপ দিয়ে ধরলে দেখেন একটা হাতের মতো চিহ্ন আসতেছে, আসছে সবার? স্পেস বার চাপ দিয়ে ধরে দেখেন হাতের মতো একটা চিহ্ন আসছে না? এবার আমি মাউস দিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে দেখেন হাতটা কি করতেছে, এই জিনিসটাকে চাপ দিয়ে ধরতেছি, তাই না? চাপ দিয়ে ধরে আমি বামে ডানে উপরে নিচে সরাতে পারছি। দেখেন সবারটা হচ্ছে কিনা দেখেন তো। স্পেস বার চাপ দিয়ে ধরবেন আর লেফট বাটন চাপ দিয়ে ধরবেন, এরকম হচ্ছে সবার? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার কারো কারো একরকম দেখা যাচ্ছে, কারো কারো আলাদা আলাদা দেখা যাচ্ছে, তাই না? সবার স্ক্রিন সেম টু সেম নেই, কারো কোনো জিনিস উপরে আছে কারো কোনো জিনিস নাই, এরকম অনেকের নানা রকম চেঞ্জ দেখা যাচ্ছে। যে কোনো কম্পিউটারে বসলে আমাদের প্রথম কাজ হবে উইন্ডোতে আসা। কোথায় আসবো স্যার? উইন্ডো, তারপরে আসবো আমরা ওয়ার্ক স্পেস, এই যে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস আসার পরে ইসেনশিয়ালে একবার ক্লিক করব, যদি এখানে টিক মার্ক থাকে, দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে, যদি টিক মার্ক থাকে তাহলে আমরা কি করব? রিসেট ইসেনশিয়াল ক্লাসিক, এখানে প্রেস করে দিব। রিসেট ইসেনশিয়াল ক্লাসিক, সবার কম্পিউটার সেম টু সেম একরকম হয়ে যাবে, করে ফেলেন সবাই। যদি আমরা রিসেট করি তাহলে এই পাশে এইগুলো এরকম হয়ে যেতে পারে, এইগুলোকে বলি আমরা এক একটা প্যানেল বা প্যালেট, যে যে যার মতো বলতে পারি। আমরা এইখানে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছি, তাই না? এটাকে বলি আমরা কোল্যাপস বাটন। এটাকে প্রেস করলে এইগুলো ডান পাশে ছোট্ট আইকনিক ভিউ আকারে চলে যাবে। কোনটা? এই যে যে ছোট্ট একটা বাটন, এই যে যে বাটনটাতে প্রেস করলে এইগুলো ওপেন হয়ে দেখা যাচ্ছে, ওপেন হয়ে দেখা যাচ্ছে। দেখেন ওপেন হয়ে দেখা গেলে কি সমস্যা? আমার স্ক্রিন অনেকটা ঢেকে যাচ্ছে, স্ক্রিন অনেকটা ঢেকে যাচ্ছে না? আমরা যদি এটাকে এই বাটনে প্রেস করে ছোট করে দেই, এখানে প্রেস করে ছোট করে দেই, তাহলে এইগুলো ডান পাশে ছোট্ট আকারে চলে যাচ্ছে। আমরা কি করতে পারছি? আমরা খুব সহজেই
আমাদের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি। অনেকের কম্পিউটারে দেখা যাচ্ছে যে এখানে কন্ট্রোলটা নেই। দেখেন আমার এখানে লম্বা একটা জিনিস আছে যেখানে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকের এই জিনিসটা এখানে নেই। এটাকে বলি আমরা কন্ট্রোল বার। এই কন্ট্রোল বারটা খুবই জরুরি। এটা যদি কারো কম্পিউটারে না থাকে, উইন্ডোতে যাবেন, গিয়ে এখানে দেখতে পারবেন কন্ট্রোল লেখা। উইন্ডোতে আসলে কয়েক ধাপ নিচেই দেখতে পারবেন কি কন্ট্রোল। এখানে যদি আনচেক করা থাকে, আমার স্ক্রিনও অনেকের কম্পিউটারের মতো হয়ে গেছে, কিন্তু আমরা যদি উইন্ডোতে গিয়ে কন্ট্রোল এই জায়গাতে প্রেস করে দেয়, এখানে আমাদের একটা কন্ট্রোল বার চলে আসবে। সবাই ক্লিয়ার? আমার স্ক্রিনটা যেরকম আছে সবার কম্পিউটার স্ক্রিন সেম টু সেম এরকম থাকতে হবে। আপনারটা ঠিক করেন। ডান পাশে এইগুলো ঠিক করেন, ডান পাশে। ঠিক আছে। আমার স্ক্রিনটা আবার দেখেন স্যার। এই বাম পাশের এই জিনিসগুলোকে বলি আমরা টুলস বার। কি বার বলি স্যার? টুলস বার। কারণ এখানে অনেকগুলো টুলস আছে, আমরা চাইলেই টুলস বারকে টান দিয়ে নিয়ে এসে যে কোনো জায়গায় রাখতে পারি। আমার স্ক্রিনটা দেখেন, নিজেদের মধ্যে কথা বলবেন না। যতক্ষণ আমি কথা বলবো শুধু আমার স্ক্রিনটাই দেখবেন। যদি 1 সেকেন্ডও মিস করেন, 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু মিস করে ফেলবেন। বুঝতে পারছি? অনেক কম্পিউটারে টুলবার এদিকে যেখানে সেখানে চলে আসতে পারে। তো যেখানে সেখানে যদি চলে আসে টুলবার, অনেক সময় টুলবার এরকম থাকে এক লাইনে লম্বা। আমরা টুলবারটাকে কি রাখবো? এখানে ক্লিক করে 2 লাইনে রাখবো সবসময়। অনেকের টুলবারে এরকম টুলস নাও থাকতে পারে। যদি কম টুলস থাকে তাহলে আমরা উইন্ডোতে এসে এই যে দেখেন টুলবার নামের একটা অপশন আছে, এখানে কারো বেসিক থাকতে পারে। দেখেন বেসিক, বেসিক যদি থাকে একদম খুবই কম টুলস এখানে দেখা যাচ্ছে। যদি কারো কম টুলস এখানে থাকে, এক লিস্টে বেশি টুলস না থাকে, উইন্ডোতে এসে আমরা এখানে দেখব টুলবার। টুলবারে এসে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স। তাহলে অনেক বেশি টুলস চলে আসবে। এই টুলসগুলো দিয়ে আমাদের যে কোনো কাজ করতে হবে। আমরা চাইলে টুলবারকে যে কোনো জায়গায় মুভ করাতে পারি, কিন্তু আমরা মুভ করব না। আমরা সব সময় আমাদের ওয়ার্ক স্পেসকে সাজায়ে গোছায়ে রাখবো, একদম গোছানো অবস্থায় থাকবে সবসময়। এটাকে ধরে এই কর্নারে নিয়ে আসলে দেখেন একটা হালকা ব্লু কালার একটা দাগ দেখা যাচ্ছে। হালকা ব্লু কালার একটা দাগ দেখতে পাচ্ছেন? হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না। এই যে এখন দেখেন হালকা ব্লু কালার একটা দাগ দেখা যাচ্ছে। কখন দেখা যাচ্ছে? আমি এইটাকে ধরে যখন এইখানে নিয়ে আসতেছি তখন হালকা ব্লু একটা দাগ দেখা যাচ্ছে। এখন এটাকে যদি ছেড়ে দেই তাহলে আমার এটা এখানে সেট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? আমরা চাইলে এটাকে টান দিয়ে নিয়ে আসতে পারি, আবার নিয়ে গিয়ে এখানে এই কর্নারে নিয়ে গিয়ে সেট করে দিতে পারি। এই পাশের এই প্যানেলগুলো দেখবো এখন। এইগুলো এক একটা প্যানেল। দেখেন এর উপর লেখা আসছে প্যানেলস, তাই না? এই প্যানেলগুলোকে অনেকে কি করে, এখানে টান দিয়ে নিয়ে এসে এখানে নিয়ে আসে, নিয়ে এসে এখানে এরকম করে রেখে কাজ করে। অনেকেই কি করে, এখান থেকে এটা এরকম করে নিয়ে এসে এরকম করে রাখে। অনেকে কি করে, এটা নিয়ে এসে এখানে এরকম করে রাখে। অনেকের স্ক্রিন এরকম হয়ে যায়, কাজ করতে করতে এরকম হয়ে যায় যে কোনোটা এখানে কোনোটা এখানে। কম্পিউটার যদি এরকম থাকে আপনি কাজ করবেন কিভাবে? স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে না? এত বড় মনিটরের মধ্যে আপনি যদি এইগুলো ছড়ায় ছিটায় রাখেন তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে, সুবিধার থেকে অসুবিধা বেশি হবে। যদি আমাদের এইগুলো উল্টাপাল্টা হয়ে যায়, এগুলো উল্টাপাল্টা হয়ে যায়, যে কোনো যা কিছু হয়ে যায়, এগুলো যদি কেটেও যায়, সব থেকে সহজ একটা সলিউশন, সব থেকে সহজ সলিউশন, আমরা এই সব কিছু উল্টাপাল্টা হয়ে গেলে উইন্ডোতে যাব। যেহেতু এটা আমাদের কাজের জায়গা, কিসের জায়গা? কাজের জায়গা। উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেসে যাব,
এখানে চেক করব ইসেনশিয়াল ক্লাসিক আছে কিনা, অনেক সময় শুধু ইসেনশিয়াল থাকে, ইসেনশিয়াল থাকলেও কিন্তু হবে না, আমরা ইসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করব, ওয়ার্ক স্পেসে গিয়ে নিচে গিয়ে রিসেট ইসেনশিয়াল ক্লাসিক এটাতে প্রেস করে দিব, আমাদের সফটওয়্যার একদম নতুনের মতো তৈরি হয়ে যাবে। এইগুলো ওপেন অবস্থায় আছে, আমি এটাকে এখানে ক্লিক করে আইকনিক ভিউ আকারে ছোট করে দিলাম। আমরা এখন শিখব কি স্যার? টুলস এর ব্যবহার। এইগুলো এক একটা টুলস, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। প্রথম যে টুলস এর নাম কি? সিলেকশন টুল। এর একটা শর্টকাট কি আছে, তার নাম হচ্ছে কি? ভি। আমরা যেই কোনো টুলসে থাকি না কারণ, এখন আমি এই টুলসে আছি, আমি যদি কিবোর্ডে ভি প্রেস করি আমি কোথায় চলে যাব? এই টুলস অটোমেটিক চলে যাব। তাহলে প্রথম যে টুলস, এই টুলসের নাম কি স্যার? সিলেকশন টুল। দ্বিতীয় যে টুলসটা এর নাম কি স্যার? ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের নিচে ছোট্ট একটা চিহ্ন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? ছোট্ট একটা চিহ্ন দেখা যাচ্ছে না? এই চিহ্নটা মানে এটা একটা গ্রুপ টুল। কেন গ্রুপ? এটার উপর যদি আমরা রাইট ক্লিক করি দেখবো এর মধ্যে আরো দুইটা টুলস দেখা যাচ্ছে। একটা মানে প্রথম যেটা এখানে দেখা যাচ্ছে, আর যে এর মধ্যে আরেকটা টুলস আছে, এর নাম কি? গ্রুপ সিলেকশন টুলস। সিলেকশন টুল এর কাজ হচ্ছে যে কোনো কিছুকে মুভ করানো। আমরা একটু সহজভাবে দেখি, ধরে নিলাম এটা আমার একটা ডিজাইন, এই ডিজাইনকে আমি যদি মুভ করতে চাই অবশ্যই আমাকে সিলেকশন টুল থেকে একে মুভ করাতে হবে। আমরা অন্য কোনো জায়গা থেকে আমরা এটাকে মুভ করাতে পারবো না। সিলেকশন টুলের কাজ এটাকে সিলেক্ট করবে আর মুভ করবে, এটাকে সিলেক্ট করবে আর মুভ করবে। বুঝতে পারছি? আমরা চাইলে পেজটাকেও এভাবে সরাইয়ে এটাকে দূরে নিয়ে যেতে পারি, আবার পেজটাকে এদিকে এনে আমরা এটাকেও টেনে নিয়ে আসতে পারি। এইটা একটা অবজেক্ট বা ডিজাইন, এইটাকে আমরা নানাভাবে সিলেক্ট করতে পারি। বাইরে ক্লিক করে যদি এতটুকু ড্র্যাগ করি আমরা ছোট্ট একটা দাগ দাগ একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? যতটুকু আমরা ক্লিক করে ড্র্যাগ করছি একটা ছোট্ট ব্ল্যাক অংশ ফুটা ফুটা দেখা যাচ্ছে, চারপাশ দিয়ে দেখা যাচ্ছে না? এই অংশটা আমার অবজেক্টের উপরে যতটুকু আসবে সেটা সিলেক্ট হয়ে যাবে। আবার শুধু যদি আমি এর উপরে একটা ক্লিক করি তাও এটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? আমরা এটাকে সিলেক্ট করে মুভ করতে পারছি। আমরা এই কর্নারে যদি ক্লিক করি দেখেন এই কর্নারে এখানে এখানে কি লেখা আসছে? অ্যাঙ্কর। অ্যাঙ্কর লেখা দেখতে পাচ্ছি সবাই? অ্যাঙ্কর। কিন্তু যদি আমরা এই দাগটার উপরে রাখি এখানে লেখা দেখা যাচ্ছে PATH, পাথ। এই লম্বা যে দাগ এটা একটা পাথ, এটা একটা পাথ, কিন্তু এর যতগুলো কর্নার আছে এই প্রত্যেকটা কর্নার এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি, এর নাম কি? এ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এখন ভালোভাবে দেখতে পাচ্ছি, এই জায়গায় মাউসটা নিয়ে আসলে দেখেন চার কোণে একটা চিহ্ন দেখা যাচ্ছে ছোট্ট সাদা, দেখতে পাচ্ছি কি সবাই? আপনাদের নিজেদের স্ক্রিনে যখন দেখবেন তখন ভালো দেখতে পারবেন, এখন একটু দূর থেকে দেখা যাচ্ছে, এটাকে জুম করেও দেখা যায় না। তো আমরা এটাকে ক্লিক করলে কি হয়েছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? একটা। এই যে যে চার কোণে একটা শেপ, এই শেপে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে আমরা কি গুণে বলতে পারি? চারটে অ্যাঙ্কর পয়েন্ট, কারণ এর চারটা কর্নার, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা অ্যাঙ্কর পয়েন্টে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকেও সিলেক্ট করতে পারি, যে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টকেও সিলেক্ট করতে পারি। দুইটার সাথে আমরা শিফট প্রেস করে এখানে ক্লিক করলে তিনটাও সিলেক্ট করতে পারি, আবার বাইরে ক্লিক করলে আনসিলেক্ট। বাইরে ক্লিক করে পুরাটা যদি ড্র্যাগ করি সরাসরি একটা পুরাটা সিলেক্ট করতে পারি। একটু জটিল ব্যাপারটা, তাই না? এই ডিজাইনে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? আমি কয়টা সিলেক্ট করছি? কিভাবে বুঝলাম একটা? কারণ এখানে একটা ডট দেখা যাচ্ছে। একটা যদি সিলেক্ট করি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টকে যে কোনো দিকে মুভ করাতে পারি। এই কাজটা করতে পারবে শুধু ডিরেক্ট সিলেকশন টুল।
কারণ এর ক্ষমতায় অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করানো, শেপকে না। আমরা যদি শেপকে ধরে মুভ করাই, শেপও মুভ হচ্ছে, কিন্তু শেপ মুভের সময় আমাকে চিহ্নটা দেখাচ্ছে কিসের মতো? আমার তীর চিহ্নটা, মাউসের পয়েন্টারের চিহ্নটা কিসের মতো দেখা যাচ্ছে? সিলেকশন টুলের মতো। এই যে সিলেকশন টুলের মতো। সিলেকশন টুলের কাজ কি? মুভ করা বা সিলেক্ট করা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে মুভ করা। আমি একটা মাউস পয়েন্টারের চিহ্ন তৈরি করে ফেলছি না? আচ্ছা, এই যে রেক্ট্যাঙ্গেল বা চারকোণ, আমরা চাইলে এই যে ছোট্ট একটা বাটন, এটার নাম হচ্ছে রেডিয়াস বাটন। কি নাম স্যার? রেডিয়াস। এখানে এটাকে ধরে যদি আমরা একটু টান দেই, দেখবো এই কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে। রাউন্ড হয়ে যাচ্ছে না? রাউন্ডকে আমরা বলি রেডিয়াস। এর একটা নির্দিষ্ট মাপও আমরা দিতে পারি। ডাবল ক্লিক যদি করি আমরা, এখানে বলতেছে রেডিয়াস কত দিব। আমি যদি দেই 0.5, ওকে 0.5 হয়ে গেছে। ডাবল ক্লিক করে 0.5 না দিয়ে যদি আমি 1 ইঞ্চি দেই, 1 ইঞ্চি রেডিয়াস হয়ে গেছে। যদি আমরা এখানে দেই 1.5, তাহলে 1.5 ইঞ্চি রেডিয়াস হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? আমরা যদি একসাথে দুইটা কর্নারকে সিলেক্ট করি, কিভাবে সিলেক্ট করছি? ক্লিক করে ড্র্যাগ, এই ফাঁকা জায়গাতে ক্লিক করে এতটুকু ড্র্যাগ করছি যাতে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এর মধ্যে আসে। সবাই কি বুঝতে পারছি কিভাবে সিলেক্ট করছি? বাইরে ক্লিক মানে আনসিলেক্ট। এই পাশে ক্লিক করছি, মাউসটা চাপ দিয়ে ধরছি, ধরে নিচের দিকে টান দিচ্ছি, ছোট্ট একটা হালকা ফুটা ফুটা দাগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি সবাই? এইটা আমি এই পর্যন্ত রাখছি। তো যতটুকু আমি সিলেক্ট করছি, এই সিলেক্টের মধ্যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আসছে বলেন তো? দুইটা। তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে না? আমরা তো দেখে বুঝতে পারছি কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট? দুইটা। কেন দুইটা? কারণ দুইটাতে রেডিয়াস, দুইটা বাটন আসছে, আর এই দুইটা একটু জল জল করতেছে, মানে একটু সিলেক্ট অবস্থায় বোঝা যাচ্ছে, তাই না? এখন যদি একটা রেডিয়াস ধরে টান দেই, দুইটাই কি হচ্ছে? রাউন্ড হচ্ছে বা রেডিয়াস হচ্ছে। কারণ কি? কারণ আমি দুইটাই সিলেক্ট করছি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, আমি এখন কোন টুলসে আছি দেখেন তো সবাই, দেখে বুঝতে পারেন কিনা? সিলেকশন টুল। কিভাবে বুঝতে পারছি? এখানে ছোট্ট একটা চারকোনা ঘর আছে, তাই না? আমি যদি এরকম একটা শেপ ক্রিয়েট করতে চাই, আমি কি এই সিলেকশন টুল দিয়ে করতে পারবো? হচ্ছে। এই সিলেকশন টুলের কাজ কি? শুধু সিলেক্ট করা বা মুভ করা। এটাকে সিলেক্ট করতে পারে, এটাকে সিলেক্ট করতে পারে। আমি এটাকে কাটতে হলে কি করবো? এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, অবশ্যই ফাঁকা জায়গাতে গিয়ে এতটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস। যার যার স্ক্রিনে যা যা আছে, এই ফাঁকা জায়গায় ক্লিক করে এরকম টান দিয়ে ব্যাক স্পেস দিয়ে কেটে দেন সবাই। আমি এই সূক্ষ্ম কাজটা আরেকবার দেখাচ্ছি। আমি এখন কোন টুলসে আছি? সিলেকশন টুল। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, আমাকে কোন টুলসে যেতে হবে? রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে কোনটা? টাইপ টুলের নিচে কয় নাম্বার টুলস? 1 2 3 4 5, 5 নাম্বার টুলস। এই টুলসে একবার ক্লিক দিলাম। ক্লিক দিয়ে অনেকে কি করতেছে? ক্লিক দিলে এরকম আসতেছে, তাই না? ক্লিক দিলেই কি শেপ হয়ে যাবে? ক্লিক দিলে যদি আপনি একবার ক্লিক দেন, এটা কেটে দিলেন, যদি ক্লিক দেন, ক্লিক দিয়ে যদি ওকে দেন, তাহলে একটা শেপ হয়ে যাচ্ছে। ক্লিক দিলে বলতেছে আপনি কতটুক মাপ দিয়ে একটা শেপ ক্রিয়েট করতে চান। হতে পারে এটা 2 ইঞ্চি, হাইট হতে পারে 4 ইঞ্চি, 2 বা 4, পতাকার মতো একটা সাইজ চলে আসবে। না, উল্টা হয়ে গেছে আর কি। আমি যদি দেই 4, এখানে হাইট দিয়ে যদি 2, তাইলে পতাকার মতো একটা সাইজ হয়ে গেছে। আমি যদি একবার ক্লিক করি তবে আমার কাছে সাইজ আসবে। যদি আমি ক্লিক করে টান দিয়ে দেই, ক্লিক করে টান, একসাথে চাপ দিয়ে ধরে টান, তাহলে আমি সরাসরি শেপ ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে শেপ ক্রিয়েট করা। আর এটা একবার যদি ক্লিক করি, এটা কোনো মাপ দিয়ে শেপ ক্রিয়েট করা। বুঝতে পারছি স্যার? আমি যদি শেপকে কাটতে চাই, আবার সিলেকশন টুলে যেতে হবে, একে ক্লিক করতে হবে বা বাহিরে ক্লিক করে টান দিতে হবে, ব্যাক স্পেস দিয়ে কাটতে হবে। সবাই কি এতটুকু ক্লিয়ার? আমি একটা শেপ সিলেকশন করলাম, রেক্ট্যাঙ্গেল, ক্লিক করে টান দিলাম, কি করছি স্যার?
ক্লিক করেই টান দিছি, মানে ক্লিক করে মাউসটা হাত থেকে ছেড়ে দিই নাই। এখন এইটাকে আমি এই যে পাশের যে কালো অংশ, অনেকে এটা ছোট বড় করতে পারতেছি না। এটা ছোট বড় করে কোথায়? এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে স্ট্রোক, মূলত এই পাশের যে দাগটা এটাকে বলি আমরা স্ট্রোক, ভিতরে যেটা এটাকে বলি আমরা ফিল স্ট্রোক। এই সাইডের যে স্ট্রোকটা, এই যেখানে দেখেন 6PT লেখা আছে, এখানে উপরে আর নিচে দুইটা বাটন দেখা যাচ্ছে। উপরে আর নিচে দুইটা বাটন কি দেখা যায়? এই যে একটু উপরে, এইটা নিচে, যেখানে ক্লিক করব আমরা আমাদের এই স্ট্রোকটাকে বাড়াতে বা কমাতে পারবো। স্ট্রোক কি চিকন হয়ে গেছে না? নর্মাল অবস্থায় শেপ ক্রিয়েট করলে এরকম চিকন হয়, আমরা একটু বড় চাইলে এটা দিয়ে করতে পারি। চাপ দিয়ে ধরে রাখছি মাউস, এটা অটোমেটিক বড় হতে 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 থাকছে। আমি মাউসটা চাপ দিয়ে ধরে আছে, বুঝতে পারছি সবাই? আবার এইটাকে চাপ দিয়ে যদি ধরে রাখি আস্তে আস্তে কমতেছে। এই পাশে এখানে একটা ড্রপ ডাউন বাটন, এটাকে বলি আমরা ড্রপ ডাউন বাটন, মানে এটাকে যদি ক্লিক করি কিছু জিনিস এখানে আসে, আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। যত বেশি সিলেক্ট করব আমার স্ট্রোকটা তত মোটা দেখা যাবে, যত ছোট সিলেক্ট করব আমার স্ট্রোকটা তত পাতলা বা চিকন দেখা যাবে। এইটাকে এখন সবাই করতে পারবো? আচ্ছা, ভেরি গুড। আর একটা জিনিস আমি বলছিলাম, এই কর্নারকে মুভ করা, অনেকে দেখছি এটা মুভ করতে পারতেছেন না। পারতেছেন? অনেকেই পারতেছেন না, কারণ হচ্ছে আমি বলছিলাম এই কর্নার তখনই মুভ হবে যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এখন আমি কোন টুলে? ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একবার আগে ক্লিক করতে হবে। এখন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট? একটা। আমি যদি একবার এই দাগের উপর ক্লিক করি, এখন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট? কয়টা? চারটাই সিলেক্ট স্যার। এখন কয়টা সিলেক্ট? চারটা। যদি আবার এভাবে ড্র্যাগ করি দেখেন, এবার ভালো বুঝতে পারছেন কয়টা সিলেক্ট? চারটা। কারণ একটু যদি মুভ করি একটাকে, সবাই মুভ হয়ে যাবে। তো আমি কি বলছিলাম, প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করতে হবে, তাহলে কয়টা সিলেক্ট? এখন একটা। কোন টুলস দিয়ে সিলেক্ট করছি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এবার আমি এটাকে চাইলে মুভও করাতে পারবো, চাইলে আমি এটাকে রাউন্ডও করাতে পারবো। সবাই কি এবার ক্লিয়ার? যারা পারেননি প্রথমবার, সবাই কি ক্লিয়ার? এতটুকু এবার সবাই করতে পারবো?